হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই লুসি একাডেমিতে। আমি তোমাদের ক্লাস 10-এর 13 নম্বর যে অধ্যায়টা রয়েছে ভেদ বা ভেরিয়েশন, সেটা শুরু করেছিলাম। আগের ক্লাসে আমি তোমাদেরকে এই ভেদের কিছু বেসিক কনসেপ্ট তোমাদেরকে বলেছিলাম যে ভেদ কী, ভেদ কেন আমরা ব্যবহার করি, এবং চলরাশি কী, ধ্রুবক কী, এবং তার সাথে সরল ভেদ, ব্যস্ত ভেদ এবং যৌগিক ভেদ প্রত্যেকটা সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকেরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বইতে যে প্রয়োগগুলো রয়েছে, দেখবে পাশে লেখা রয়েছে নিজে করি। তো সেই প্রয়োগগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা যে প্রয়োগটা করব সেটা হচ্ছে প্রয়োগ নম্বর 4। সেই প্রয়োগটা কি বলেছে দেখো, কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ। বলছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই ইকুয়াল টু 9 যখন এক্স ইকুয়াল টু 4। দেখো, আজকে আমরা প্রয়োগ নম্বর 4টা করব। তো 4-এর প্রয়োগটা যেটা রয়েছে সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বলছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই ইকুয়াল টু 9 যখন এক্স ইকুয়াল টু 4। বলছে ভেদ ধ্রুবকের মান লিখতে হবে এবং ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করতে হবে। আর আমাদেরকে বের করতে বলেছে যে ওয়াই ইকুয়াল টু 8 হলে এক্সের মান কত হবে। তার মানে এখানে আমাদেরকে দুটো জিনিস বের করতে হবে। এক হচ্ছে ভেদ ধ্রুবকের মান, দুই হচ্ছে এক্সের মান। কখন বের করব? যখন ওয়াই ইকুয়াল টু 8 হবে। তাহলে সবার প্রথম যে জিনিসটা আমাদেরকে বলেছে সেটা হচ্ছে যে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তার মানে ওয়াই সরল ভেদে আছে কার সাথে? এক্সের বর্গমূলের সাথে। তাহলে ওয়াই সমানুপাতিক হচ্ছে √x, এটা আমাদেরকে বলেছে। এবার এখান থেকে যদি আমি সমানুপাতিক চিহ্নটা তুলি তাহলে কী হবে? বা ওয়াই ইকুয়াল টু কে ইন্টু √x, এটা। তাহলে এই যে কে, এই কেটা কি? কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, সেটা আমাদেরকে পাশে লিখে দিতে হবে। কে ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এবারে আমি যদি মানটা বসাই, প্রথমে আমাদেরকে যে মানটা বলেছে যে ওয়াই ইকুয়াল টু 9 যখন এক্স ইকুয়াল টু 4। তাহলে এখন ওয়াই ইকুয়াল টু কত? 9 বলেছে। আর কি বলেছে? যখন এক্স ইকুয়াল টু 4, এটা বলেছে। তাহলে আমি এই যে উপরে যে সমীকরণটা পেলাম, এই যে ওয়াই ইকুয়াল টু কে ইন্টু √x, এখানে যদি মানটা বসাই তাহলে কী হবে? অতএব ওয়াই ইকুয়াল টু কে ইন্টু √x, তাহলে ওয়াই এর মান হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু √, হচ্ছে 2, 4। তাহলে বা কী হচ্ছে দেখো, 9 ইকুয়াল টু 4-এর রুট করলে হচ্ছে 2, তাহলে 2k। যদি আমি এখান থেকে কে এর মান বের করি তাহলে কে ইকুয়াল টু হচ্ছে 9/2। তাহলে দেখো, আমাদের কাছে প্রথম যেটা জানতে চেয়েছে যে ভেদ ধ্রুবকের মান কত, সেই মানটা কিন্তু আমরা বের করে নিয়েছি। সেই মানটা কত হয়েছে? 9/2, এটা পেলাম। এইবারে নেক্সট কি বলেছে? বলছে ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে ওয়াই যেটা রয়েছে, কোনটা রয়েছে? এটা। এই ওয়াইটাকে আমাকে এক্স দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে কীভাবে লিখতে পারি? আমি এই সাইডে লিখছি, দেখো। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু কে ইন্টু √x, এটা। তাহলে বা ওয়াই ইকুয়াল টু এই কের মান যদি বসিয়ে দিই 9/2, √, হচ্ছে এক্স। তাহলে দেখো, ওয়াই এর মানটা আমার এক্সের সাপেক্ষে প্রমাণ হলো। তাহলে দ্বিতীয় যেটা বলেছিল সেটাও আমরা বের করে নিয়েছি। তারপরে আমাদেরকে কি বলেছে? বলছে ওয়াই ইকুয়াল টু 8 হলে এক্সের মান কত হবে। তাহলে আমাদেরকে ওয়াই এর মানটা কত বললো? 8 বলেছে। তাহলে সেটা আগে লিখে নিই। তাহলে ওয়াই ইকুয়াল টু 8 হলে, যদি এই যে সমীকরণটা পেলাম, এখানে যদি আমি ওয়াইয়ের মানটা বসাই তাহলে কী হবে? 8 ইকুয়াল টু হচ্ছে 9/2, √, হচ্ছে এক্স, এটা। তাহলে বা কী হচ্ছে আমাদের কাছে? দেখো, যদি কোনাকুনি তুমি গুণ করো তাহলে 8 দুগুণে 16, আর এপারে থাকছে কি? 9√x। তাহলে যদি শুধু ঘুরিয়ে আমি এপারে লিখে দিই তাহলে এটা হবে। তাহলে বা √x ইকুয়াল টু কী হবে? 16/9, এটা। তাহলে এপারে যদি রুট থাকে তাহলে ওপারে গেলে সেই জিনিসটা কী হয়ে যায়? বর্গ হয়ে যায়। এপারে স্কোয়ার থাকলে ওপারে রুট হয়, এপারে রুট থাকলে ওপারে স্কোয়ার হবে। তাহলে বা এক্স ইকুয়াল টু কী হবে? 16/9 তার স্কোয়ার। তাহলে 16-এর স্কোয়ার করলে হচ্ছে 256, আর 9-এর স্কোয়ার করলে হচ্ছে 9 9 81। তাহলে আমাদের এক্সের মানটা কী বেরোলো?
এক্সের মান বেরোলো 256/81। তাহলে দেখো আমাদেরকে যে তিনটে জিনিস এখানে বের করতে বলেছিল সেই তিনটে জিনিস আমরা বের করে নিয়েছি। কী কী? প্রথমত কে এর মানটা বের করেছি, অশূন্য ভেদ ধ্রুবক, সেটা কি 9/2। তারপরে বলেছিল ওয়াইকে এক্সের সাহায্যে লিখতে, সেটাও আমরা লিখেছি যে ওয়াই সমান 9/2√x। এবং লাস্টে বলেছিল যে ওয়াই এর মানটা যদি 8 হয় তাহলে এক্সের মানটা কত হবে সেটাও আমরা বের করেছি। তাহলে এক্সের মানটা কত হয়েছে? 256/81। বোঝা গেছে? আমরা নেক্সট প্রয়োগে চলে যাচ্ছি। দেখো প্রয়োগ নম্বর 5 কি বলেছে। বলছে আমি 36টি বোতাম আয়তকারে সাজাই এবং প্রতি ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থে থাকা বোতামের সংখ্যা ব্যস্তভেদে আছে কি না সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো প্রথমে আমাদের কাছে কটা বোতাম আছে বলেছে? 36টা বোতাম আছে, আমাদেরকে সাজাতে হবে। তাহলে এই 36টা বোতামকে আমি দুরকমভাবে সাজাতে পারি। কিভাবে? আমি দৈর্ঘ্যে 9টা রাখতে পারি আর প্রস্থে 4টে রাখতে পারি, আবার দৈর্ঘ্যে 12টা রাখতে পারি আর প্রস্থে 3টে রাখতে পারি। তাহলে প্রথমে আমি সেটা জিনিসটা এঁকে নিই। তাহলে দেখো প্রথমে আমরা দৈর্ঘ্যে 9খানা এবং প্রস্থে 4টে করে বোতাম রাখতে পারি। তাহলে আবার পরে আমরা দৈর্ঘ্যে 12টা এবং প্রস্থে 3টে করে বোতাম রাখতে পারি। এইভাবে আমরা ওই 36টা বোতামকে সাজাতে পারি। এবার আমাদের এখানে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে প্রতি ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থে থাকা বোতামের সংখ্যা ব্যস্তভেদে আছে কি না সেটা দেখতে হবে। আচ্ছা, ব্যস্তভেদে থাকার সময় আমি তোমাদেরকে একটা কন্ডিশন বলেছিলাম, সেটা হচ্ছে যে যদি এক্স সমানুপাতিক 1/y, এটা তো হচ্ছে, এটা মানে হচ্ছে ব্যস্তভেদ। কিন্তু আমি বলেছিলাম যখন এই যে দুটো রাশি, এই দুটো রাশির গুণফলটা যখন ধ্রুবক হয়ে যাবে তখন সেটাও কিন্তু ব্যস্তভেদে থাকবে। তাহলে এখানে দেখো আমাদের টোটাল বোতাম রয়েছে কিন্তু 36টা, তাই না? এবারে এই যে দুটো ক্ষেত্রে যে আমি বোতামগুলোকে ভাগ করেছি, যদি তুমি এদের দৈর্ঘ্য আর প্রস্থটাকে যদি গুণ করো তাহলে দেখো 4 নং 36 হচ্ছে, আবার 3 বারংও 36 হচ্ছে। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি? দৈর্ঘ্য ও প্রস্থের এই দুটোকেই যদি আমি গুণ করি তাহলে গুণ করলে আমি কি পাচ্ছি? এই ধ্রুবক রাশিটা কিন্তু পাচ্ছি। তার মানে আমি অবশ্যই এখানে বলতে পারি কি যে দৈর্ঘ্য সমানুপাতিক হচ্ছে 1/, প্রস্থ। তার মানে কি দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু ব্যস্তভেদে আছে। বোঝা গেছে? আমি নেক্সট প্রয়োগে চলে যাচ্ছি। দেখো প্রয়োগ নম্বর 6 কি বলেছে। বলছে দুই চলরাশি সংক্রান্ত দুটি উদাহরণ লিখি যেখানে চলরাশিগুলি পরস্পর ব্যস্তভেদে আছে। তার মানে আমাদেরকে এখানে দুটো উদাহরণ লিখতে হবে। তো আমি উদাহরণ দুটো লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি। প্রথমত যে প্রথম উদাহরণটা আমি বলবো সেটা হচ্ছে যদি দূরত্ব স্থির থাকে তাহলে গতিবেগ আর সময়ের মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক থাকবে। কিভাবে? ধরো এখান থেকে এই পর্যন্ত তুমি যাবে, এটা তোমার দূরত্ব, তাহলে এই দূরত্বটা তোমার কাছে স্থির রয়েছে। তাহলে তুমি যদি গতিবেগ বাড়িয়ে দাও তাহলে তুমি তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর যদি গতিবেগ কমিয়ে দাও তাহলে তুমি ধীরে ধীরে পৌঁছাবে, মানে লেট হবে তোমার পৌঁছাতে। তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে গতিবেগ আর সময়ের মধ্যে কিন্তু ব্যস্তভেদ সম্পর্ক পেলাম। আর একটা উদাহরণ হচ্ছে যে কাজের পরিমাণ যদি স্থির থাকে তাহলে লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্তভেদে থাকবে। তার মানে সেম কন্ডিশন, লোক সংখ্যা যদি বাড়িয়ে দিই তাহলে দিন সংখ্যা কম লাগবে, আর লোক সংখ্যা যদি কমিয়ে দিই তাহলে দিন সংখ্যা বেশি লাগবে। বোঝা গেছে? আমি নেক্সট প্রয়োগে চলে যাচ্ছি। দেখো প্রয়োগ নম্বর 8 কি বলছে। বলছে দুটি চল এক্স ও ওয়াই সম্পর্কিত মানগুলি হলো বলে একটা মান দেওয়া আছে। মানটা কি দেওয়া আছে? এক্স আর ওয়াই এরকম দেওয়া আছে। প্রথমে এক্সের মান যখন 3, ওয়াইয়ের মান তখন 18। যখন এক্সের মান 2 তখন ওয়াইয়ের মান 27। আবার যখন এক্সের মান 6 তখন ওয়াইয়ের মান হচ্ছে 9। এটা আমাদেরকে দেওয়া আছে। আমাদের কাছে জানতে চেয়েছে যে এক্স ও ওয়াইয়ের মধ্যে কোনো ভেদ থাকলে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে তুমি যদি এখানে তুমি ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে এক্স এর মান বাড়লে বা কমলে ওয়াই এর মান কি হচ্ছে? ওয়াই এর মান কমে বা বাড়ে। তার মানে এক্সের মানটা যখন বাড়ছে তখন ওয়াইয়ের মানটা কী হচ্ছে? কমে যাচ্ছে। আবার এক্সের মান যখন কমছে ওয়াইয়ের মান তখন কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। এটার দিকে তুমি খেয়াল করো। দেখো এক্সের মান যখন 3 ছিল তখন ওয়াইয়ের মান ছিল আমার কাছে 18। কিন্তু পরের স্টেপে দেখো যখনই এক্সের মানটা কমে গেছে, মানে 2 হয়েছে, তার মানে এক্সের মান যখনই কমছে তখন ওয়াইয়ের মান কী হয়ে গেছে? বেড়ে গেছে। দেখো 2 থেকে
ওয়াইয়ের মানটা 27 হয়ে গেছে, ওয়াইটা আগে কত ছিল 18, পরে 27 হয়ে গেছে। আবার যদি পরেরটা দেখো তাহলে এক্সের মান 6 হয়েছে, তার মানে এক্সের মান বেড়েছে। যখনই এক্সের মান বেড়েছে তখন ওয়াইয়ের মান দেখো সাথে সাথে কমে গিয়ে 9 হয়ে গেছে, তার মানে একটা বাড়ছে অন্যটা কমছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সম্পর্কটা কী হয়, তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আছে। এবং ব্যস্তভেদ সম্পর্কটা কিভাবে লিখতে হয়, এক্স সমানুপাতিক হচ্ছে 1/y। বোঝা গেল? আমি নেক্সট প্রয়োগে চলে যাই। দেখো প্রয়োগ নম্বর 10 কি বলছে, বলছে সমীরবাবু বাড়ি থেকে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে গাড়ি চালিয়ে 2 ঘন্টায় স্টেশনে পৌঁছান। তিনি যদি 80 কিমি পার ঘন্টা বেগে গাড়ি চালাতেন তবে বাড়ি থেকে কত সময় স্টেশনে পৌঁছাতেন ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করতে বলেছে। তাহলে ভেদতত্ত্ব প্রয়োগ করে যখনই আমাদেরকে কোনো অঙ্ক করতে বলবে তখন সবার প্রথম আমাদের কাজ হবে ধরে নেওয়া। কোনটাকে ধরবো, এখানে যে দুটো জিনিস আমাদেরকে দেওয়া থাকবে সেগুলোকেই আমরা আবার ধরে নেব। কিভাবে, দেখো বলেছে সমীরবাবু বাড়ি থেকে 60 কিমি পার ঘন্টা বেগে গাড়ি চালিয়ে 2 ঘন্টা স্টেশনে পৌঁছাচ্ছেন, তার মানে আমাদের এখানে গতিবেগ আর সময় হচ্ছে মেন। তাহলে আমরা প্রথমেই এই দুজনকে ধরে নেব। তাহলে ধরি সময় সমান হচ্ছে টি ঘন্টা আর গতিবেগ সমান হচ্ছে ভি কিমি পার ঘন্টা। এই দুটো আমি ধরে নিলাম। এবারে সবার প্রথম আমি এই দুটোর উপরে ভেদতত্ত্ব প্রয়োগ করব এবং এদের মধ্যে সম্পর্কটাকে বের করব। কিভাবে, যদি দূরত্ব স্থির থাকে তাহলে গতিবেগ আর সময়ের মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক হয়, এটা আমরা সবাই জানি। কেন, এখানে আমি দূরত্বটাকে স্থির কেন ধরছি সেই জায়গাটা আগে বুঝতে হবে। কারণ তোমরা যদি প্রশ্নে ভালো করে পড়ো দেখবে কি বলছে, যে সমীরবাবু বাড়ি থেকে কোথায় পৌঁছেছেন, স্টেশনে পৌঁছেছেন। প্রথমে তিনি কত কিলোমিটার গতিতে যাচ্ছিলেন, 60 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় পৌঁছাচ্ছিলেন। কিন্তু পরে তিনি 80 কিলোমিটার ঘন্টা বেগে কিন্তু গাড়ি চালিয়ে গিয়েছেন, তাহলে কত সময় পৌঁছাবে, তার মানে সেম তিনি স্টেশনেই পৌঁছাবেন। তাহলে আমার ওই সমীরবাবুর বাড়ি থেকে স্টেশনের দূরত্বটা হচ্ছে সমান, তার জন্য আমি এখানে কি করব, দূরত্বটাকে স্থির রাখবো। তাহলে কি লিখব, যদি দূরত্ব স্থির থাকে তাহলে তোমাদেরকেও কিন্তু এইভাবে লিখে লিখে এগুলোকে করতে হবে। তাহলে গতিবেগ ও সময়ের মধ্যে কি সম্পর্ক থাকবে, ব্যস্তভেদ সম্পর্ক আছে। তাহলে কি সম্পর্ক আছে, ব্যস্তভেদ সম্পর্ক আছে। তাহলে ব্যস্তভেদ সম্পর্ক যদি থাকে তাহলে আমি কি লিখতে পারি, ভি সমানুপাতিক হচ্ছে 1/t, তাই তো, গতিবেগ আর সময়ের মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক। তাহলে এখান থেকে যদি আমি এই সমানুপাতিক চিহ্নটা তুলি তাহলে ভি সমান k/t হবে। এই কে কি সেটা আমাকে পাশে লিখে দিতে হবে, যে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম। এইবারে যে জিনিসগুলো আমাদেরকে প্রথমে বলেছিল সেগুলোকে আমরা প্রয়োগ করব। তাহলে কি বলেছে দেখো, প্রথম কন্ডিশনটা দেখো কি বলেছে, বলছে বাড়ি থেকে 60 কিলোমিটার ঘন্টা বেগে গাড়ি চালিয়ে তিনি 2 ঘন্টায় স্টেশনে পৌঁছেছিলেন। তাহলে এখন ভি সমান তাহলে কত, 60 কিলোমিটার পার ঘন্টা, আর টি সমান কত, টি সমান হচ্ছে 2 ঘন্টা। তাহলে যদি আমি এই জায়গায় এই সমীকরণে যদি মানটা বসাই তাহলে কী হবে, 60 সমান k/2। তাহলে কে এর মানটা আমি কী পাবো এখান থেকে, কে সমান 6 দুগুণে 12, তার মানে 120। তাহলে এই যে অশূন্য ভেদ্রুবক, এই অশূন্য ভেদ্রুবকের মানটা কিন্তু আমি পেয়ে গেছি। এইবারে আমার কাছে বলেছে তিনি 80 কিলোমিটার ঘন্টা বেগে যদি যায় তাহলে কত সময় লাগবে, তার মানে আবার ভি সমান হচ্ছে 80 এটা। তাহলে এবারে মান বসিয়ে দিই, তাহলে অতএব ভি 80 সমান কে মানে 120 বাই হচ্ছে টি। এটা যদি আমি এখান থেকে একেবারে ডাইরেক্ট ক্যালকুলেশন করি তাহলে কি হবে, বা
টি সমান সমান হচ্ছে 120 বাই হচ্ছে 80। কেন? কারণ দেখো প্রথমে কোনাকুনি যদি গুণ করো, এই 80-র নিচে 1 আছে, তাহলে 80 আর টি গুণ হলো, আর 120 আর 1 গুণ হলো, তাহলে 80-র সাথে টি গুণ থাকলে টি যদি থাকে তাহলে 80টা ওর নিচে চলে যাবে এটা। তাহলে প্রথমে 0 0 কেটে গেল, আরও যদি কাটাকুটি করি 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 3 4 12। তাহলে অতএব আমি টি সমান সমান কী লিখতে পারি? টি সমান সমান হচ্ছে 1/1/2 ঘন্টা। তাহলে সে যদি 80 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি গাড়ি চালিয়ে যায়, তাহলে তার স্টেশনে পৌঁছাতে কত সময় লাগবে? স্টেশনে পৌঁছাতে কিন্তু তার সময় লাগবে 1.5 ঘন্টা। বোঝা গেল? আমি নেক্সট প্রয়োগে চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 16 কী বলেছে? বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে এ সমানুপাতিক বি। তার মানে এ আর বি এর মধ্যে যে সরলভেদ সম্পর্ক সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে যেটা দিয়েছে সেটা আমি লিখে নিই। কী দিয়েছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তাহলে সবার প্রথম আমি যদি এটাকে তুলে দিই তাহলে কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পাশে লিখে দিতে হবে কে সমান সমান কি? অশূন্য ভেদ ধ্রুবক। এটা তাহলে এই পারে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এটাকে নিচে নিয়ে আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান শুধুমাত্র কে থাকবে। এটা এইখানে আমি একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে তোমরা তোমাদের অনুপাত সমানুপাতে করেছো, সেটা কি? যোগভাগ প্রক্রিয়া। এই যোগভাগ প্রক্রিয়া কেন ব্যবহার করব এখানে? কারণ হচ্ছে আমাকে এখানে বের করতে হবে যে এ আর বি এরা দুজন হচ্ছে সরলভেদে আছে। তার মানে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুটো জিনিসকে আমাকে সরাতে হবে যাতে আমার শুধুমাত্র এ আর বি আসে। তার জন্য আমি কি ব্যবহার করছি এখানে? যোগভাগ প্রক্রিয়া। তাহলে যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করলে কী হবে? প্রথমে একটা দাগ, এই নিচেরটা উপরেরটার সাথে একবার যোগ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, আর একবার উপরেরটা থেকে এই নিচেরটা বিয়োগ হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে কী হচ্ছে? মাইনাস এ স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার হয়ে গেল সমান সমান। এপারে যদি করি কে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কে প্লাস 1 হবে একবার আর কে মাইনাস 1 হবে একবার। এটা কি করলাম আমি? সেই জিনিসটাকে আমার পাশে লিখে দিতে হবে কি? যোগভাগ প্রক্রিয়া করে পাই। যোগভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে? তাহলে দেখো এখানে কিছু কাটাকুটি হয়ে যাচ্ছে। কি? এখানে বি স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে বা দুটো এ স্কোয়ার পড়ে আছে বাই দুটো বি স্কোয়ার পড়ে আছে সমান সমান হচ্ছে কে প্লাস 1 বাই হচ্ছে কে মাইনাস 1। এটা এবারে দেখো এপারে এই 2 2 কেটে যায়, আর যদি আমি এখানে এই জিনিসটা করতে পারি 2 2 কেটে গেলে, আর এটাকে আমি পুরো ব্র্যাকেটের মধ্যে এ বাই বি লিখে তার মাথায় স্কোয়ার দিতে পারি সমান সমান এপারে কে প্লাস 1 পড়ে আছে আর এখানে কে মাইনাস 1 পড়ে আছে। এই স্কোয়ারটাকে যদি তুলে দিই ওপারে গেলে রুট হয়ে যাবে, তাহলে এ বাই বি সমান সমান কী হবে? রুট ওভার কে প্লাস 1 বাই হচ্ছে কে মাইনাস 1। তাহলে এটা হলো। এইবারে এই যে পুরো রুট ওভার কে প্লাস 1 আর কে মাইনাস 1 এটা কিন্তু ধ্রুবক। কেন? বলছে যদি দুটি রাশির অনুপাত ধ্রুবক হয় তাহলে তারা কিন্তু সরলভেদে থাকবে। তার মানে এই জিনিসটা আমার কিন্তু ধ্রুবক। তাহলে কি? এ বাই বি সমান সমান এই জিনিসটাকে আমি লিখতে পারি কি? ধ্রুবক পুরোটা। কেন? কারণ এর সাথে যেহেতু কে সম্পর্ক রয়েছে, কে প্লাস 1 রয়েছে আর কে মাইনাস 1 রয়েছে, তার মানে ওই জিনিসটা কি? ধ্রুবক হয়ে গেছে। তাহলে আমার এ বাই বি সমান সমান যদি ধ্রুবক হয়, আমি তোমাদেরকে আগের দিন যখন বুঝিয়েছিলাম তখন বলেছিলাম যে যদি দুটি রাশির অনুপাত আমাদের কোনো কারণে ধ্রুবক হয়ে যায় তাহলে আমি বলতে পারবো কি? যে ওই রাশি দুটো সরলভেদে আছে। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি? যে অতএব এ সমানুপাতিক হচ্ছে বি, তার মানে এ আর বি সরলভেদে আছে। তাহলে আমি ব্র্যাকেটে কী লিখে দেবো? যে প্রমাণিত, কারণ আমাকে এটা প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করেছি। বোঝা গেছে? আমি নেক্সট প্রয়োগে চলে যাচ্ছি। দেখো প্রয়োগ নম্বর 19 কি বলেছে? বলছে যদি 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারেন
তবে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন সময় লাগবে ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। তাহলে আমি তোমাদেরকে কি বলেছি, যে যখনই আমাদেরকে এই ভেদ তত্ত্ব প্রয়োগ করে প্রমাণ করতে দেবে তখন সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, ধরে নিতে হবে। আমরা কোনগুলোকে ধরবো, যে জিনিসগুলো আমাদের ওখানে দেওয়া থাকবে কোশ্চেনে সেই জিনিসগুলোকে আমরা আবার ধরে নেব। তাহলে এখানে দেখো 3টে কন্ডিশন আমাদেরকে দেওয়া রয়েছে। এক হচ্ছে লোক সংখ্যা, 2 হচ্ছে দিন, আর 3 হচ্ছে জমির পরিমাণ বা বিঘা। তাহলে এই 3টে জিনিসকে আমরা ধরবো কি, যে ধরি লোক সংখ্যা হচ্ছে এ, তাহলে আমি ধরে নিচ্ছি ধরি লোক সংখ্যা সমান হচ্ছে এ। ধরে নিচ্ছি দিন সংখ্যা সমান হচ্ছে বি। আরেকটা ধরে নিচ্ছি জমির পরিমাণ, তাহলে জমির পরিমাণ সমান হচ্ছে সি। তাহলে এই যে 3টে জিনিস আমি ধরে নিলাম, এই 3টের মধ্যে প্রথমে আমাকে ভেদ তত্ত্ব প্রয়োগ করে এদের সম্পর্কটাকে নির্ণয় করতে হবে। তার মানে এরা সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমি এই 3টে আমি ধরলাম, লোক সংখ্যা, দিন সংখ্যা, জমির পরিমাণ, এদের মধ্যে আমি প্রথমে সম্পর্ক খোঁজার চেষ্টা করি। তাহলে লোক সংখ্যা আর এই যে দিন সংখ্যা, এই দুজনের মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক হবে। কেন? আমি লিখতে পারি অতএব এ সমানুপাতিক হচ্ছে 1/b। কেন? তার কারণ হচ্ছে যদি জমির পরিমাণটা স্থির থাকে, তাহলে আমি পাশে লিখে দেব যদি সি স্থির থাকে। তার মানে যদি জমির পরিমাণ স্থির রাখা হয় তাহলে লোক সংখ্যা বাড়িয়ে দিলে দিন সংখ্যা কমে যাবে, আর লোক সংখ্যা কমিয়ে দিলে দিন সংখ্যা বেড়ে যাবে। তাহলে আমাদের এই এ আর বি এর মধ্যে সম্পর্কটা কী হলো, ব্যস্তভেদ সম্পর্ক হলো। আর এই লোক সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সম্পর্ক আমি বের করি, তাহলে এ সমানুপাতিক সি হবে। কখন হবে? যদি বি স্থির থাকে। কেন? কারণ দেখো যদি আমি দিন সংখ্যাটাকে স্থির রেখে দিই তাহলে লোক সংখ্যা যদি আমি বেশি কাজে লাগাই তাহলে জমির পরিমাণ মানে জমির কাজ করবে বেশি, আবার লোক সংখ্যা যদি আমি কমিয়ে দিই তাহলে অল্প পরিমাণ জমিতে কাজ করতে পারবে। তাহলে আমাদের এই এর সাথে সি এর কী সম্পর্ক হলো, সরল ভেদ সম্পর্ক হলো। এবারে এই দুজনের মধ্যে যদি আমি যৌগিক ভেদ উপপাদ্য প্রয়োগ করি, যৌগিক ভেদ উপপাদ্য আমি তোমাদেরকে আগের দিন শিখিয়েছি, তাহলে যৌগিক ভেদ উপপাদ্য প্রয়োগ করে আমরা এখান থেকে কী পাবো, অতএব এ সমানুপাতিক হচ্ছে সি বাই বি। কখন এটা হবে? যখন এই বি এবং সি, যখন বি এবং সি উভয়েই পরিবর্তন হবে, উভয়েই পরিবর্তনশীল। তাহলে এই বি এবং সি, বি মানে আমি কি ধরেছি, দিন সংখ্যা, আর সি মানে হচ্ছে জমির পরিমাণ। তার মানে এরা দুজনে যখনই পরিবর্তন হবে তখন আমাদের কি হবে, লোক সংখ্যার সাথে সি আর বি এর এই সম্পর্কটা আমরা পাবো। তাহলে এখান থেকে যদি এই সমানুপাতিক চিহ্নটাকে আমরা তুলি তাহলে কি হবে, বা এ সমান সমান হচ্ছে কে ইন্টু সি বাই বি, এই আমরা সম্পর্কটা পেয়ে গেলাম। এইবারে আমাদেরকে প্রশ্নে যে জিনিসগুলো বলেছে আমরা সেগুলোকে কাজে লাগাবো এবং এখান থেকে মানগুলোকে বের করব। সবার প্রথমে আমাদেরকে যে অশূন্য ভেদ ধ্রুবক রয়েছে কে, তার মানটাকে বের করতে হবে। তাহলে এখানে কিন্তু তোমাদেরকে অবশ্যই লিখে দিতে হবে যে কে সমান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে? তাহলে এবারে আমাদের প্রশ্নে যেটা প্রথমে বলা ছিল যে লোক সংখ্যা হচ্ছে 5 জন, দিন সংখ্যা হচ্ছে 9, আর জমির পরিমাণ হচ্ছে 10 বিঘা। তাহলে সেই জিনিসগুলোকে আমরা লিখব। তাহলে এখন এ সমান কি 5, বি সমান হচ্ছে 9, আর সি সমান হচ্ছে 10। এবার এই মানগুলোকে আমি এই সমীকরণটায় বসাবো। তাহলে যদি মান বসাই তাহলে কী হবে, 5 ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু সি এর মান 10 বাই হচ্ছে বি এর মান 9। তাহলে যদি আমি কোনাকুনি গুণ করে দিই তাহলে কী হচ্ছে দেখো, বা কে সমান হচ্ছে 5 নং 45 বাই হচ্ছে 10। তার মানে কে এর মানটা যদি আমি কাটাকুটি করি তাহলে কী হবে, অতএব কে সমান হচ্ছে 9/2। কেটে দাও তুমি, 5 দুগুণে 10, 5 নং 45, এটা কে এর মান পেলাম। এবারে এই কে এর মানটা আমাদের হাতে থাকবে, আর আমাদেরকে আর বাদ বাকি যে দুটো আমাদেরকে প্রশ্নে বলেছে যে 30 বিঘা জমি আর 25 জন লোক কতদিন সময় লাগবে সেটা বের করব। তাহলে আবার
তাহলে আবার কি বলে দিয়েছে আমাদের কাছে, জমির পরিমাণ বলে দিয়েছে, তার মানে সি বলে দিয়েছে 30, আর কি বলে দিয়েছে লোক সংখ্যা এ বলে দিয়েছে কত 25। তাহলে এটা, তবে আমাদের যে সম্পর্কটা সেটা কি, এ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু সি ইন্টু বি, এটা। তাহলে যদি মান বসাই তাহলে কী হবে দেখো, এর মান 25 সমান সমান কে এর মান কত 9/2 ইন্টু সি এর মান কত 30 বাই হচ্ছে বি, এই বি এর মানটাকে আমরা বের করব। তাহলে যদি তুমি এখানে কাটাকুটি করে নাও তাহলে দেখো কেটে দিতে পারো, 2 দিয়ে যদি কেটে দাও তাহলে হচ্ছে 15 দুগুণে 30, এটা। তাহলে কোনাকুনি যদি গুণ করো এই 25 বি এর সাথে গুণ হচ্ছে আর উপরে 9 গুণ 15 থেকে যাচ্ছে। তাহলে আমি একবারে যদি লিখি এখানে তাহলে বি সমান সমান কী হবে 9 গুণ 15 বাই হচ্ছে 25, এটা। যদি আমি কাটাকুটি করি দেখো 5 দিয়ে কাটলে 5 3 15, 5 দিয়ে কাটলে 5 5 25, তার মানে 3 নং 27 বাই হচ্ছে 5। যদি আমি এটাকে ভাগ করি তাহলে কি হচ্ছে 5 পূর্ণ 2/5 দিন। তাহলে আমাদের 30 বিঘা জমি 25 জন লোকের কমপ্লিট করতে বা চাষ করতে কতদিন সময় লাগবে, 5 পূর্ণ 2/5 দিন কিন্তু সময় লাগবে। দেখা গেছে এটা। তাহলে আমাদের ওই 30 বিঘা জমি 25 জন লোকের চাষ করতে কতদিন সময় লাগবে, চাষ করতে সময় লাগবে হচ্ছে 5 পূর্ণ 2/5 দিন। বোঝা গেছে? আমি নেক্সট প্রয়োগে চলে যাচ্ছি। দেখো প্রয়োগ নম্বর 24 কি বলেছে, বলছে এক্স সমানুপাতিক ওয়াই এবং ওয়াই সমানুপাতিক জেড হলে প্রমাণ করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমানুপাতিক এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস হচ্ছে জেড ইন্টু এক্স। তাহলে প্রথমে যে জিনিসটা দিয়েছে সেটা কি, এক্স সমানুপাতিক ওয়াই, আরেকটা দিয়েছে কি ওয়াই সমানুপাতিক জেড। তাহলে এখান থেকে যদি তুমি করো তাহলে এক্স সমান সমান হচ্ছে কে ওয়ান ইন্টু ওয়াই, আর এখান থেকে যদি তুমি করো তাহলে ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু জেড, এটা। তাহলে কী লিখতে পারি যে কে টু সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, আর এখানে কে ওয়ান সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখান থেকে এই যে ওয়াইয়ের মান এটা পেয়েছি, এই ওয়াইয়ের মানটাকে এখানে আমি বসিয়ে দিই। তাহলে এক্স সমান সমান হচ্ছে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু হচ্ছে ওয়াই, ওয়াই না জেড, এটা। কারণ আমি ওয়াইয়ের মানটাকে এখানে বসালাম, এই যে ওয়াইয়ের মান কে টু ইন্টু জেড সেই জিনিসটাকে আমি এখানে বসিয়েছি। তাহলে তুমি দেখো এই যে কে ওয়ান আর কে টু এই দুটোকে আমি এইভাবে না লিখে আমি ধরে নিই যে এক্স সমান সমান হচ্ছে এল ইন্টু জেড। কী ধরলাম, কে ওয়ান ইন্টু কে টু সমান সমান হচ্ছে এল। এই এলটাও কি, এলটাও হচ্ছে কিন্তু আমার কাছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই জিনিসটাকে আমরা বের করে নিলাম কি, এক্সের মান হচ্ছে এল ইন্টু জেড। এইবারে যে জিনিসটা আমাদেরকে ওখানে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমানুপাতিক হচ্ছে এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস হচ্ছে জেড ইন্টু এক্স। তাহলে এই দুটো কি সরল ভেদে আছে, তাহলে সরল ভেদে আছে মানে আমি কি লিখতে পারি যে এদের যে অনুপাত সেই অনুপাত সমান সমান যদি আমি ধ্রুবক প্রমাণ করতে পারি তাহলে এটা আমার প্রমাণিত হবে। তাহলে আমি কীভাবে লিখবো দেখো, প্রথমে যেটা দিয়েছে ওটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার নিচে আমি ওই যে যেটা দিয়েছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটাকে লিখলাম। কেন, কারণ আমি মেনলি প্রমাণ করতে চাইছি যে এই যে দুটো রাশি, এই দুটো রাশির অনুপাতটা আমাদের ধ্রুবক। যদি দুটো রাশির অনুপাত আমি ধ্রুবক প্রমাণ করতে পারি তাহলে আমি বলতে পারবো যে এই উপরের রাশিটার সাথে সরল ভেদে রয়েছে এই নিচেরটা। তাহলে তার জন্য আমি এইভাবে লিখলাম। তাহলে এবারে আমি মানগুলোকে বসাবো। তাহলে সবার প্রথম আমাদের এক্সের মান কি, এক্সের মান হচ্ছে এল জেড, তাহলে এল জেড তার হচ্ছে স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান কি কে টু জেড তার স্কোয়ার প্লাস জেডের মান কি, জেডের মান নেই তাহলে জেড স্কোয়ার বসে গেল, এটা। নিচে আমি মান বসাই, এক্সের মান হচ্ছে এল জেড ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে কে টু জেড প্লাস ওয়াইয়ের মান হচ্ছে কে টু জেড ইন্টু জেড প্লাস জেড ইন্টু এক্সের মান কি এল জেড, এটা। তাহলে সমান সমান কী হচ্ছে এল স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, নিচে কি এল ইন্টু কে টু জেড স্কোয়ার প্লাস কে টু জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এল, এটা। তাহলে দেখো উপরে আমি কি করতে পারি, জেড স্কোয়ার কমন নিতে পারি,
তাহলে নিলে কী হবে এল স্কোয়ার প্লাস কে টু তার স্কোয়ার প্লাস 1, আর নিচে যদি জেড স্কোয়ার কমন নিই তাহলে কী হবে এল কে টু প্লাস কে টু প্লাস হচ্ছে এল। এটা তাহলে দেখো এই যে যখনই আমি জেড স্কোয়ার কমন নিয়ে নিয়েছি তখন কি হবে এই জেড স্কোয়ার কেটে যাবে, আর যে রাশিটা আমাদের পড়ে আছে এই যে এল স্কোয়ার প্লাস কে টু তার স্কোয়ার প্লাস 1, এই পুরো রাশিগুলো কি এই প্রত্যেকটাই হচ্ছে আমার কাছে অশূন্য ভেদ ধ্রুবক। তার মানে আমি এই পুরোটা সমান সমান লিখতে পারি কি এটা হচ্ছে ধ্রুবক। আর যখনই আমি ধ্রুবক লিখলাম তার মানে আমার কি প্রমাণ হলো যে এই দুটো রাশির অনুপাতটা আমার কাছে ধ্রুবক। তাহলে আমি এবারে এখানে কিন্তু একবারে বলে দিতে পারি কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা সরল ভেদে আছে কার সাথে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের সাথে। কেন? কারণ আমি আগেই বললাম যে যদি দুটো রাশির অনুপাত কখনের জন্য ধ্রুবক হয়ে যায় তার মানে সেই রাশি দুটো কীতে থাকবে, সেই রাশি দুটো কিন্তু সরল ভেদে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। আমি নেক্সট প্রয়োগে চলে যাই। দেখো প্রয়োগ নম্বর 27 কি বলছে কোশ্চেনটা, বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। এই গোলকটি গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। ধরি গলানোর আগে ও পরে আয়তনটা একই থাকবে। তার মানে ওই যে 14 সেন্টিমিটার ব্যাসের যে গোলকটা দেওয়া রয়েছে নিরেট, সেই গোলকের যে আয়তন হবে আমি পরে যে 3.5 সেমি দৈর্ঘ্যের যে ব্যাসার্ধের গোলক তৈরি করব সেগুলোর যে আয়তনগুলো সমস্ত কিছু যোগ করলে সেই আয়তনের সঙ্গে সমান হবে। তার মানে আমাদের কাছে আয়তনটা সেম। তাহলে আমরা কিভাবে করব আগেই বলেছি, ভেদতত্ত্বে এরকম অঙ্ক থাকলেই আমাদেরকে আগে ধরে নিতে হয়। তাহলে আমরা ধরে নেব যে ধরি গোলকের আয়তন সমান সমান হচ্ছে ভি ও ব্যাসার্ধ সমান সমান হচ্ছে আর। এইবারে সম্পর্কটা কি বলেছে প্রথম লাইনেই পাবে, বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তার মানে ভি সমানুপাতিক হচ্ছে আর কিউব। তার মানে ব্যাসার্ধের যে দৈর্ঘ্য তার ত্রিঘাতের সঙ্গে রয়েছে কি আয়তনের সরল ভেদ সম্পর্ক। তাহলে এখান থেকে যদি আমি বের করি তাহলে কী হবে, বা ভি সমান সমান হচ্ছে কে ইন্টু আর কিউব, যেখানে কে হচ্ছে আমার কাছে কি কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা আমি পেলাম। এইবারে যে নিরেট সীসার গোলকটা বলেছে তার ব্যাস বলে দিয়েছে 14 সেন্টিমিটার। তাহলে আমি যদি সেখান থেকে ব্যাসার্ধ বের করি তাহলে আমার ব্যাসার্ধটা কী হবে, তাহলে ব্যাসার্ধ সমান সমান হবে 14/2, তার মানে 7 সেন্টিমিটার হবে ব্যাসার্ধটা। কারণ কি আমাকে ওই নিরেট গোলকের ব্যাস বলেছিল, আমি ব্যাসার্ধটা বের করি। এবারে তাহলে 7 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন, তাহলে সেটা আগে বের করি। তাহলে 7 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন সমান সমান কি কে ইন্টু আর কিউ, আর মানে ব্যাসার্ধ তার মানে 7, তাহলে 7 কিউব এত ঘন সেমি। এটা আবার 3.5 সেমি যে দৈর্ঘ্যের ব্যাসার্ধের যে গোলকটা বলেছে তার আয়তনটা আমি বের করি। তাহলে 3.5 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন সমান সমান কি কে ইন্টু হচ্ছে 3.5 তার কিউ এত ঘন সেমি, এটা বেরোলো। এবারে কতগুলো গোলক তৈরি হবে সেটা করার জন্য কি করতে হবে, এই যে বড় যে গোলকটা তার যে আয়তন সেই আয়তনটাকে যদি আমি এই ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিই তার মানে আমি কতগুলো পেলাম সেটা কিন্তু আমি পেয়ে যাব। তাহলে কিভাবে করব, তাহলে অতএব গোলক তৈরি করা যাবে সমান সমান কে ইন্টু 7 কিউব বাই হচ্ছে কে ইন্টু 3.5 তার কিউব। এটা যদি কাটাকুটি করি তাহলে কী হবে, কে কেটে যাবে। এবারে এখানে দেখো প্রথমত 7 কিউব মানে 7কে 3টে লিখতে পারি, আর নিচে 3.5কে আমি 3টে লিখতে পারি। এটা তাহলে যদি কাটাকুটি করো তাহলে দেখো 3.5 দিয়ে আমি দশমিক তুলছি না একবারে, তাহলে এটা হচ্ছে দুবার, এটা হচ্ছে দুবার, এটা হচ্ছে দুবার।
তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমি টোটাল কটি গোলক তৈরি করতে পারবো? টোটাল আমি 8টি গোলক কিন্তু তৈরি করতে পারবো। বোঝা গেছে? তোমাদের বইতে যে কটা প্রয়োগ ছিল, যেগুলো নিজে করি ছিল প্রয়োগগুলো, সেই প্রত্যেকটা প্রয়োগ আমি তোমাদেরকে ধরিয়ে করিয়ে দিলাম। যদি কোনো প্রয়োগে কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলবে, বা আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের টেলিগ্রামে জয়েন হয়েও কিন্তু আমাদের সাথে কোনো প্রয়োগে যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আমাদেরকে বলতে পারো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ক্লাসে।